হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রিয়েটিভ পিয়াসা। তো আমি আর শানু মিলে আজকে ঠিক করলাম চল দাদু বাড়িতে গিয়ে আম পাড়ি। তো দাদু বাড়ির গাছে প্রচুর আম হয়েছে, আর বিশ্বাস করে এত বড় বড় হয়েছে না, কি বলবো। আর সেই টেস্ট, সেই মানে মিষ্টি যেরকম, কালার সেরকম, মানে কি বলবো। এখনও পাকেনি, সব বেশিরভাগই সব কাঁচা আছে। আর তাই শানু একটা শিক আর ব্যাগ নিয়ে উঠে পড়েছে হচ্ছে পাশের বাড়ি একটা কাকিমাদের ছাদে। এবার ওদের ছাদ থেকে না হাত বাড়ালেই আম পাড়া যায়, এবার ওখান দিয়ে আম পাড়তে সুবিধা হবে। তাই শানু পাঁচিল বেয়ে ওপরে উঠে গেছে, আর আমি ওকে বলছিলাম একটু সাবধানে পারতে, কারণ বাই চান্স যদি পড়ে যায় তাহলে হয়ে গেল। তো ওর জন্যে খুব সাবধানে সাবধানে ও আম পাড়ছে, দেখো পুরো হাত দিয়ে এই পেরে নিচ্ছে ওদের ছাদে উঠে। এরকম যদি আমাদের পাশের বাড়ি যদি কারোর কাছে আম হতো না, আমি তো নির্ঘাত চুরি করতাম, নির্ঘাত। আর আমি তো আম পাড়ছি না, আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে দিচ্ছি এখান থেকে পার, ওখান থেকে পার, বোঝোই তো। আর এই দেখো আমি আমার আসলে আজকে এত গরম লাগছে, এত গরম লাগছে কি বলবো। এইমাত্র স্নান করেই আমরা চলে এসেছি দাদু বাড়ি, ওই দেখো পেছনে দাদু আছে। আর প্রচণ্ড গরম লাগছে, বিশ্বাস করো এত গরম পড়ছে, এরকম গরম কোনোদিনও পড়ে না। আর এই দেখো এখানে দুপ ভাইও দেখিয়ে দিচ্ছে যে এখান থেকে পার, ও পেরে যাচ্ছে। ও মাঝে মাঝে বলছে আরে দাঁড়াও আমি আগে হাতের কাছেরগুলো পারি, তারপরে তো দূরেরগুলো পারবো। আর আমি আম পাড়তে পারতে উপর থেকে দাদু দিদার একটা আলোচনা শুনতে পারলাম। তো আমি কান পেতে সেদিকে শোনার চেষ্টা করলাম। তো আলোচনাটা ছিল কিছুটা এইরকম। पता नहीं ये पढ़ाई लिखाई और शादी का आइडिया किसका था। आराम से जंगल में रहते, पत्थर से आग जलाते और झींगा लाला हू करके मर जाते। দাদু দিদার কথাবার্তা শুনতে শুনতে দেখি কে একজন আসলো। ও মা, এটা তো বাড়ির মালিক। আসল কথা এটা একটা লোকের বাড়ি, কিন্তু আমি ওখানে না বলে টলে পাঁচিল বেয়ে ছাদে উঠে আম পাড়ছিলাম। তো এবার ও ছাদ থেকে আওয়াজ পেয়ে যখন এসে দেখছি ও নিজেও চমকে গেছে ছাদে কে, কিন্তু ও দেখে কিছু বলেনি, ও আবার চলে গেল। ওকে আমি আম নিতে বললাম কিন্তু নিল না, খুব ভদ্র ছেলেটা। আর দাদু এদিকে নিচ থেকে তো আমগুলো কুড়িয়েছে। আমগুলো জাস্ট দেখো, সাইজগুলো কিন্তু খুব সুন্দর, খেতে খুব টেস্টি হয়। এগুলো এখন এমন একটা কন্ডিশন আছে, এগুলো সেরকম টকও নেই, ঠিক আছে। এগুলো চালের ড্রামে 2-3 দিন রাখলে মোটামুটি পেকে যাবে। আর আমি এদিকে আম পাড়ার চেষ্টা করছিলাম একটু দূরে, এবার হাতের সামনে ওগুলো পেরে নিয়েছি। আর লগা বা আকসি যেটাই তোমরা বলো, সেটা দিয়ে যতটা পাওয়া যায় রেঞ্জে আমার ততটা আমগুলো সব পুরো ক্লিয়ার করে দিয়েছি। এবার আমার একটু অসুবিধা হচ্ছিলো, কারণ দূরে যাচ্ছিলো আমগুলো। আর এদিক ওদিকে দেখো আমগুলো তো ছিটকে পড়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। আর আমি পারছি দেখো, এখানে আমার ভয় লাগছিলো। আমি নারকেল গাছে সাপোর্ট নিয়ে পারার চেষ্টা করছিলাম, হলো না। আর আমি আকসিটা না চেঞ্জ করে নিয়েছি। আগেরটা ছিল একটু ছোট, কিন্তু এটা একটু বড়। কিন্তু এটা বড় হলেও এটা একটু ল্যালপা আকসি আছে, এর মধ্যে একটু ক্ষমতা কম আছে। আর বহুত ভারী এই আকসিটা, আমার খুব অসুবিধা হচ্ছিলো। মানে আমার জিম হয়ে গেছে, মোটামুটি রিস্টের ব্যায়াম হয়ে গেছে এই আকসিটা নেওয়ার পর থেকে। কিন্তু আমটা আমি তাও পারতে পারছিলাম না। তখন আমি দেখার চেষ্টা করছিলাম যে আশেপাশে আর কোনো আম আছে কি না, কিন্তু নেই, কি করব। যাই হোক, বজরংবলী কি, আমি আবার উঠে গেলাম চাঁদের পাহাড় খোঁজার জন্য, কিন্তু চাঁদের পাহাড় পেলাম না। খুব কষ্ট হচ্ছিল। আমার মনে হয় আম পাড়ার কাহিনিটা এখানেই শেষ। তবে আরও আম আছে, অনেক আম আছে, কিন্তু ওগুলো খুব উপরে, আমি গাছে উঠতে পারি না তো আসলে, তাই ওগুলো পারতে পারিনি। কিন্তু নিচে অনেকগুলো পড়েছিল, ওগুলো কুড়ালে লাস্টে দেখলাম যে 2 ব্যাগ আম কমসে কম ভরে গেছিলো। ওটা তুমি একটু পরেই দেখতে পারবে 2 ব্যাগ আম। এই দেখো, এটা 1 ব্যাগ, ওটা 1 ব্যাগ ভরার পর এটা দ্বিতীয় ব্যাগ এইটা। আগে 1 ব্যাগ পুরো ভরা হয়ে গেছে আম, তখনও 1-2টো যেটুকু পারছিলাম ওগুলো পড়ছিল নিচে দেখো। তো আম মোটামুটি পাড়া আমার কমপ্লিট। এবার নিচে যেগুলো পড়েছিল পিয়াসা একবার ওগুলো কুড়িয়ে ব্যাগে ভরছিল। আর তখন আমি নিচে নামবো বলে আকসিগুলো পাস করছিলাম। বললাম না 2টো আকসি নিয়ে উঠেছিলাম, প্রথমে একটা ছোট, তারপর একটা বড় নিয়েছিলাম। বড়টা তুই যখন আমগুলো পারছিলি না, আমি একটু ভয় ভয় ছিলাম, কারণ যদি আমার মাথায় পড়তো তখন কি হতো। আর আমি তো ওইভাবেই পারছিলাম যেন তোর মাথায় একটা পড়ে, কিন্তু আমার লাকটা এত খারাপ যে তোর মাথায় ওই দেখ একটাও দাদু পড়েনি। কত ভালো, দাদু আম কুড়িয়ে দিচ্ছে আমাকে। দাদুর কাছের আম, দাদু বহুত এক্সাইটেড হয়ে গেছে আসল কথা আম দেখে। দাদু তো এই বাড়ির পাঁচিলের ভিতর ঢুকে গেছিল, মনে আছে আমগুলো ওই যে ভিতরে গুলো একটা আম কুড়াতে। পড়ে আছে দেখ। ওটা পড়েনি, ওটা দাদু বা আমি হ্যাঁ, রেখেছি। কি শখ। এই দেখো 1 ব্যাগ, আর ওখানে আরও সাইডে পড়ে আছে, ওগুলো হাতে হাতেও কোরানো হয়ে গেছে। আবার গাড়ির তলায় আবার একটা আম নাকি লুকিয়েছিল, তুই দেখতেও পাসনি। ওটা আমি দেখেছি, আমি তোকে বলছিলাম যে ওই দেখ গাড়ির নিচে পড়ে আছে, তুই একটু হ্যাঁ, তুলে সব ক্রেডিট নিই না। আর আমার অবস্থাটা দেখ, ঘেমে চেমে মুখে না কোথায় একটা আমের কষ পড়েছিল, খুব জ্বলছিল ওই জায়গাটা, কিরকম একটা অস্বস্তিকর লাগছিল। কিন্তু আমগুলো দেখে মন ভরে গেছে, কোনো কষ্ট হয়নি, যত কষ্ট সব ভুলে গেছিলাম আমগুলো দেখার পর। এবার দাদু দিদাকে ভাবছিলাম দেবো না আমগুলো, কিন্তু তারপর মনে হলো না একটু দিয়েই যাই, বেচারাদের গাছ এত কষ্ট করে যত্ন করে। ইচ্ছা ছিল সবই নিয়ে চলে আসবো, কিন্তু দিয়েছি তাও লাস্টে। কিন্তু আমরা আগে থেকেই ভেবে রেখেছি আমরা ঘরে গিয়ে আম পানা শরবত খাবো। আম পোড়া শরবত খাবো।
হ্যাঁ সরি আম পোড়া শরবত হ্যাঁ, তো বন্ধুরা আমরা এখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে প্ল্যান করে নিয়েছিলাম যে খুব গরম লাগছে, আমি যখন ঘরে গিয়ে স্নান করতে ঢুকবো তুই ততক্ষণে কিন্তু আম পোড়া শরবত বানানো শুরু করে দিবি। আর দাদুর গলিটা এত ছোটো হয় না, আমার গাড়ি ঘোরাতে এখান থেকে খুব অসুবিধা হয়, আমাকে আগেও একটা বাড়ি আছে, ওই বাড়ির উপর থেকে আমাকে গাড়িটা ঘুরিয়ে আনতে হয়, ওই দেখো ওইদিকে ওখানে যাই, ওইখান থেকে আমাকে ওইখান থেকে টার্নিং করে নিয়ে আসতে হয়। তো এখানে পিয়াসাকে বললাম ব্যাগটা ধরে বস, তুই পড়ে যাস কিন্তু আমের ব্যাগটা যেন না পড়ে, ঠিক আছে? আমার স্পেশাল ড্রাইভার, বাহ কিন্তু আমি পেমেন্ট দিই না। বাহ, দেখো আমগুলো উফ, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে। খেয়ে তো নিয়েছিস সব। হ্যাঁ বিশ্বাস করো আমগুলো আমরা শেষও করে দিয়েছি, এতগুলো আম দেখতেই আম আম পুরো শরবত খেয়ে চালের টিনে রেখে পাকিয়ে ভিডিওটা আসলে আচার করে হ্যাঁ বানিয়েছে। ভিডিওটা একটু লেট আপলোড করেছি তো তাই এখন কথাগুলো বলছি, আমগুলো অলরেডি শেষ, বেশি দিন লাগেনি, 4 দিন 3 দিনের মধ্যে আম শেষ করে দিয়েছি। এটা আমাদের শিব মন্দির, তোমরা তো জানোই। কিন্তু এখনো আম আছে অনেক। কটা আছে? ওপরে আছে আসলে, ওগুলো এত ও ওপরে, গাছের ওপর আমি মানে আলাদাই ছোটবেলায় বলেছিলাম বনবিটা বা কমপ্লেন খেতে, খাইনি, মাথায় বুদ্ধি হয়নি, তাই আমি বলছি এখনো ঘরের যেগুলো পাড়ার আম এখনো গাছের আম বলছি, আমি তো শুরুতেই বললাম যে তোমাদের এখনো গাছের উপরে অনেক আম আছে, ঠিক আছে, বাট গাছটা না আমাদের অনেক নিচ দিকটা কম জায়গাটা, উপরের দিকটা অনেকটা লম্বা, আর আমি তো বকবক করতেই থাকি সারাক্ষণ, গাড়িতে বসে ওই করছিলাম, মনে হয় পিয়াসাকে ইনস্ট্রাকশন দিচ্ছিলাম যে ভিডিওতে কী করবি। আর এই দেখো ঘরে ঢুকেছি, ঘরে ঢোকার পর ইনি তো একজন আছে আমাদের ঘরে, ডোডো মহারাজ, ওনাকে আগে আদর করতেই হবে, ঘরে যেই আসুক ঘরের লোক আগে ওনাকে আদর করতে হবে, তারপর ঘরের সব কাজ করবে। আসলে ও কি ভাবলো বলতো, আমরা স্নান টান করে হঠাৎ করে কোথায় গায়েব হয়ে যায়, আমরা তো এই সময় কোথাও যাই না। না বাবাও দুপুরবেলা কাজ থেকে যখন অত ঘেমে টেমে আসে, ও তখনও কীরকম কাই করে, মনে হয় তুমি সব পরে করবে, যতই খাটনি হোক আগে আমাকে আদর করো, তারপর তুমি সব কাজ করবে, সে তুমি হাঁপিয়ে থাকো, ক্লান্ত থাকো, আর যাই থাকো। আর এখানে তুই বলছিলি আমার গায়ে দেখ কষ পড়েছে। ভাই অস্বস্তি হচ্ছিল, কি বলবো, আমি খুব ভয় ছিলাম যে কিছু হয়ে না যায়। আগের বার মনে হচ্ছে গায়ে একটা কীরকম হয়েছিল আমার, আমের কষ পরে একটা ঘা টাইপের, আমি ভয় পাচ্ছিলাম আবার ওরকম না হয়ে যায়। আমার বডিটা দেখে নিলে নজর লেগে যাবে, ওই জন্য আমি ঢেকে দিয়ে যাচ্ছিলাম। আর ডোরো তো আশেপাশে ঘুরে বেড়াচ্ছে, একবার যাচ্ছে একবার আসছে, যেন আমরা বিদেশ চলে গেছি। দেখে তো বন্ধুরা পিছনে সালমান খান ঘুরছে, কিন্তু তোমরা দেখতে পাচ্ছ কিনা আমি জানি না, এটাই কিন্তু সালমান খান, যাকে তোমরা টিভিতে দেখতে পাও। হ্যাঁ ডুপ্লিকেট সালমান খান, আমরা তো টিভিতে দেখতে পাই তো। ডোডো জায়গা মতো বসে গেছে গিয়ে যেখানে ও বসে থাকে, আর আমিও চললাম স্নান করতে, দিয়ে আম পোড়ার শরবত খেতে হবে তো, তাই না? টাটা।